স্বাগত নিউজ 24 সংবাদে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাব পুরো খবরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতায় চমক দেখালো বিএনপি। 237 জনের মধ্যে 1/3 নতুন মুখ। বাদ পড়েছেন হেভিওয়েটরাও। আর খালেদা জিয়া সহ 10 আসনে নারী প্রার্থী দিয়েছে দলটি। আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 300 আসনের মধ্যে 237 আসনের সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত আসনগুলোতে 2 দশক পর ক্ষমতায় ফেরার স্বপ্ন পূরণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য যে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে দলটি, তার 1/3 আসনে দেখা যাচ্ছে নতুন মুখ। অন্তত 81টি আসনে এমন প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে যারা এবারই প্রথম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাতে কাজী রওনকুল ইসলামের নামটি তারুণ্যের প্রতিনিধিত্ব করছে। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত কমিটির সভাপতি ছিলেন তিনি। তাদের সঙ্গে অন্তত 3 ডজন পোরখাওয়া ত্যাগী ও অভিজ্ঞ রাজনীতিবিদদের নাম রয়েছে মনোনয়নের তালিকায়, যারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসন উপদেষ্টা পদে আছেন। এছাড়াও দলের নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়া এবার বহু আসনে শক্তিশালী নারী প্রার্থী জায়গা করে নিয়েছেন। বিএনপির প্রার্থী তালিকায় যে 10 জন নারী আছেন তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরও আছে সিলেট 2 আসনে তাহসিনা রুশদি, ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর 3 আসনে নায়াব ইউসুফ আহমেদ সহ অনেকেই। যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকায় স্থান হয়নি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র ও হেভিওয়েট নেতার। তাদের মধ্যে আছে বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করলো বিএনপি। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। এখনো প্রার্থী না দেয়া 63টি আসনের মধ্যে 40টির মতো যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা করছে বিএনপি। এমন তথ্য জানাচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন এসব আসনের প্রার্থী চূড়ান্ত হবে দিন দশেকের মধ্যেই। শরিক দলগুলোও বলছে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা নিজেদের প্রার্থী ঠিক করতে চায়। আসন ভাগাভাগি নিয়ে কোনো সংকট দেখছেন না দলগুলোর নেতাকর্মীরা। সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 300 আসনের মধ্যে 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 63টি আসনে কারা লড়বেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। দলের মহাসচিব অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছেন ফাঁকা থাকা আসনের বেশিরভাগই পেতে পারে যুগপৎ আন্দোলনের শরিকরা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের যুগপৎ আন্দোলনের যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর কোন নেতা কোন আসনে মনোনয়ন পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অঘোষিত 63টি আসনের মধ্যে 40টির মতো পেতে পারেন বিএনপির শরিকরা। প্রায় 40টা দেওয়া হবে আমাদের যারা মিত্র দল, শরিক দল, যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 40টা। বাকিগুলো বিএনপিরই 2-3 জন প্রার্থী আছে যাদের মধ্যে এখনো নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি। এদের মধ্যে কেউ কেউ আবার অসুস্থ রয়েছে, তাদের সুস্থতার দিকেও নজর দিতে হবে। এই কারণে একটু সময় নিচ্ছে এই কটি আসনে। বিএনপির সম্ভাব্য নির্বাচনী জোটের শরিকরা বলছেন আলোচনার ভিত্তিতেই আসন সমঝোতা করতে চান তারা, আস্থা রাখতে চান বিএনপির ওপর। 40টা 50টা কিন্তু আমি কিছু জানি না, আমাদের তো বলে নাই। তবে আমরা আমাদের জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে 50 জনের নাম সাজেস্ট করছি। আমরা তো মনে করি যে 50 জন পাওয়ার মতো বা তারা ইলেকশন করবার যোগ্যতা রাখে, তারপরেও আমরা অ্যাকোমোডেশনে রাজি আছি। আমাদের পক্ষ থেকে আমরা 2টা তালিকা দিয়েছি, একটা হলো লং আর একটা হলো শর্ট। বিএনপি কখনো আপনাকে কোনো সিট দেবে না যেখানে তাদের ভালো ক্যান্ডিডেট আছে। আমরা বলেছি যদি আপনাদের ক্যান্ডিডেট থেকে আমাদের ক্যান্ডিডেট ভালো হয় আপনি আমাদের ক্যান্ডিডেটকে এটা কনসিডার করবেন। সুতরাং এখানে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা নিরসন করতে হবে। এখানে ঝগড়াঝাটি করার বা ইগো নিয়ে বসে থাকার
কোনো উপায় নেই। শিগগিরই আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলের নেতারা। নিজস্ব প্রতীকে ভোট করলেও কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা। ধরেন যেমন আমার প্রতীক হলো কেতলি, এবার আমি মানুষকে বোঝাতে পারবো এটা যে কেতলি হলো ধানের শীষেরই বিকল্প, এরকম নিয়ম হয়েছে বলে আমি মনে করি এটা মানুষ বুঝবে। মানুষ এই কারণে রাগ করে অন্য মার্কাতে ভোট দেবে ধানের শীষের বিরুদ্ধে, তা আমার মনে হয় না। কিন্তু পরিশ্রমটা বেশি হবে, মানুষ যদি না বুঝতে পারে বোঝানোর জন্য পরিশ্রম বেশি হবে এরকম মনে হয় আমার। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 ও 20 আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এই আসনগুলোতেও শরিকদের ছাড় দিতে পারে দলটি। আমার ধারণা জোটের কেউ আসবে বেশি, দলের তেমন কেউ নেই। বাইরে অন্যান্য আসন, ঢাকা বাইরে যে আসনগুলা সেগুলাতে দলেরও আছে, কিছু জোটেরও আছে। আর ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো, তিনি যদি ঢাকা একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানোর পক্ষে সহায়ক হবে। জোটের শরিকদের বাইরে দলের বাকি প্রার্থীদের আসন শিগগিরই চূড়ান্ত করার আভাস দিয়েছে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নড়াইলে মাগুরা 2 আসনে মনোনয়ন পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ সময় অন্তত 15 জন আহত হয়েছেন। সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে 2 দফায় এই সংঘর্ষ হয়। এই ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা আশাশুনি কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় কেন্দ্র বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা সড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গাংনী উপজেলা শহর। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বিএনপি প্রার্থী ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাতে এবারে আমাদের সাথে রংপুর, নীলফামারী, কক্সবাজার, কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই চলে যাব রংপুরে। রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, প্রার্থিতা নিয়ে কি বলছেন নেতাকর্মীরা? আপনার ওখানে কোনটি দেখছেন, উচ্ছ্বাস না ক্ষোভ, কি অবস্থা? নাফিসা, আসলে বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে কিন্তু আসলে রংপুরের যে 6টি আসনের নেতাকর্মীরা রয়েছে তারা ইতিমধ্যে যেসব প্রার্থী গতকাল মনোনয়ন পেয়েছেন তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমার কাছে এই মুহূর্তে রয়েছেন মহানগর বিএনপি সভাপতি এবং রংপুর 3 আসনের যিনি মনোনয়ন পেয়েছেন বিএনপি, শামসুজ্জামান শামু। একটু আপনি দেখতে পাচ্ছেন প্রচারণায় অংশ নিয়েছেন তিনি, হাতে লিফলেট রয়েছে এবং 31 দফা যে তারেক রহমানের সেই 31 দফার কিন্তু অর্থাৎ যে বিলবোর্ড সেটি ব্যানার ফেস্টুন সেগুলো হাতে রয়েছে। একটু সরাসরি কথা বলতে চাই শামসুজ্জামান শামু, আপনি কালকে মনোনয়ন পেয়েছেন, তো এই মনোনয়নে আপনি কতটা সন্তুষ্ট এবং এই রংপুর 3 আসনের যে দীর্ঘদিন থেকে অবহেলিত রয়েছে সেসব অবহেলিত মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি গতকাল যখন মনোনয়ন ঘোষণা হয় আমার নেতাকর্মীরাই প্রথমে আমাকে জানিয়েছে, আমি তখন একটা টকশোর মধ্যে ছিলাম। আমি নিজে যতটুকু সন্তুষ্ট আমি মনে করি আমি অনেক 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 সন্তুষ্ট, তার চেয়েও বেশি সন্তুষ্ট হচ্ছে আমার রংপুরের নেতাকর্মীরা, রংপুরের সাধারণ মানুষ। রংপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একজন রংপুরের ব্যক্তিকে, যিনি রংপুরের মানুষের সাথে, মানুষের শান্তিপ্রিয় মানুষের সঙ্গী, সবসময় বিপদে আপদে থাকেন, তিনি হচ্ছে শামসুজ্জামান শামু হিসাবে তারা চেনে। এবং আমার নেতাকর্মীরা জানে যে রংপুরের বিএনপির জন্য আমি কতদিন ধরে কাজ করি, আমার কতটুকু ত্যাগ, সেই কারণে তারা অনেক আনন্দিত, অনেক উৎফুল্ল। এবং আমি মনে করি যে আমাকে নমিনেশন দেওয়ায় রংপুরের মানুষ অনেক খুশি হয়েছে এবং আগামীতে আমি রংপুরের মানুষের এই খুশি ধরে রাখতে চাই এবং রংপুরের উন্নয়ন করতে চাই। রংপুরের উন্নয়নে কতটা ভূমিকা রাখতে চান একটু বলবেন? আমার বিশ্বাস যে দীর্ঘ 42 বছর ধরে একটা রাজনৈতিক দল রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। রংপুরের মানুষ বৈষম্য শিকার হয়েছে, রংপুরের মানুষ কোনো উন্নয়ন পায় নাই। আমার বিশ্বাস আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতার নেতৃত্ব দিবেন এবং রংপুরের মানুষ তারেক রহমানের সাথে থাকবে। কথা বলছিলাম শামসুজ্জামান শামুর সাথে, তিনি কিন্তু বলছিলেন, আপনাকে যদি বলে রেখে যে রংপুরের 6টি নির্বাচনী আসনে প্রার্থীরা ইতিমধ্যে আজকে ভোর থেকে মাঠে নেমেছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী রশিদ রয়েছেন, আব্দুর রশিদ নীলফামারী থেকে, সেখানকার খবর জানতে চাইব আব্দুর রশিদ।
ধন্যবাদ মালিক। আমি আছি নীলফামারী সদরের 2 নং আসনে। এই আসনে হচ্ছে শুধু নীলফামারীতে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল্লাহ রুবেল, তিনি হচ্ছে তারুণ্যের অহংকার এবং আপনার হচ্ছে বিএনপির যে 31 দফা দাবি দিয়েছেন জনাব তারেক রহমান, তিনি হচ্ছে 31 দফার পাশাপাশি তার কাছে আমরা জানতে চাবো ওনার প্রতিশ্রুতি কি দিচ্ছে জনগণের মাঝে। এবং গতকালকে আপনি জানেন যে 237টি আসনেই হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব হচ্ছে আপনার মনোনয়ন প্রত্যাশীদের যে রেজাল্ট হওয়ার পরেই হচ্ছে নীলফামারীতে গতকালকেতে আনন্দ এবং উল্লাস করে আসছিল। তবে আমার সামনে আছেন সাইফুল্লাহ রুবেল, আমি তার সাথে কথা বলবো এবং জানতে চাবো ইনি জনগণের জন্য কি করবেন উনি নির্বাচিত হলে। রুবেল ভাই, আপনি তো আপনার তারুণদের আপনার একজন নতুন এবং হচ্ছে আপনি গতকালকে আপনার মনোনয়ন পেয়েছেন, জনগণ কিভাবে আপনার কাছে মানে জনগণ তো অনেক আশা করতেছেন, জনগণকে আপনি নতুনভাবে কি দিতে পাবেন এটা একটু যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চ্যানেল 24-কে এবং চ্যানেল 24-এর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এবং নিউজ 24-এর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি সকল স্তরের জনগণ। আমি শুকরিয়া আদায় করি পরম করুণাময় আল্লাহ তাআলা, তার অশেষ কৃপায় আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনেতা আগামী প্রধানমন্ত্রী আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাকে নীলফামারী 2 আসনের জন্য মনোনীত করেছে। আমি নীলফামারী 2 আসনে মনোনীত হয়েছি, এটার জন্য কাজ করেছি দীর্ঘদিন ধরে। আমার দল আন্দোলন সংগ্রামমুখী দল, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন জনগণের দুয়ারে গিয়ে আমরা 31 দফা আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য 31টি দফা দিয়েছে। আমরা এই 31 দফার দীর্ঘদিন ধরে কাজ করছি। আর আপনি পাশাপাশি আপনি নতুনভাবে আপনি আপনার কথা বুঝতে পেরেছি। আমি বলতে চান যে আমি নীলফামারীর জন্য কী করছি। আমি নীলফামারীর জন্য আমার 31 দফা আলোকে অবশ্যই কাজগুলো আমি নীলফামারী জনগণকে করতে হবে। সাথে সাথে আমার নীলফামারীর জন্য আমি করব আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা। আর আধুনিক চিকিৎসা ব্যবস্থা বলতে কী বোঝাচ্ছে, আমি এইভাবে বুঝাইতে চাই নীলফামারীর জনগণকে যে আমাদের শিক্ষা খাত, চিকিৎসা খাত সারা বাংলাদেশে কিন্তু ভঙ্গুর অবস্থা। আমরা আমাদের আগামী রাষ্ট্রনেতা তারেক রহমান যে কাজ করবে, সাথে সাথে আমি এই কাজগুলো করতে চাই। বিএনপি কার্যালয়, এখানে বেশ কিছু নেতাকর্মীরা আছেন। আসলে গতকালকে বিএনপির মনোনয়ন যারা এমপি পদে ইলেকশন করবেন তাদের মনোনয়ন দেওয়ার পর থেকেই কিন্তু পুরো কক্সবাজারে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। এখানে 4টি আসন রয়েছে, সেখানে 3 আসনে 3জনকে আসলে মোটামুটি 3জনকে সেখানে নাম ঘোষণা করা হলো। 1টি আসনে এখন পর্যন্ত নাম ঘোষণা হয়নি। বিশেষ করে মহেশখালীতে আসলে এখন পর্যন্ত কাউকে নাম ঘোষণা করা হয়নি। সেখানে বেশ জল্পনা কল্পনা রয়েছে, সেখানে কি বিএনপির প্রার্থীকে নাম ঘোষণা করা হবে নাকি শরিক দলের কাউকে সেখানে মনোনয়ন দেওয়া হবে, এটি নিয়ে জেলা জুড়ে রাজনীতিতে বেশ আলোচনা রয়েছে। তবে এখানে যে 3টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, বিশেষ করে কক্সবাজার 1 আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার 3 আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার 4 আসনে জেলা বিএনপির সভাপতি এবং বেশ কয়েকবার সেখানে তিনি এমপি পদে নির্বাচিত হয়েছেন শাহজাহান চৌধুরীকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এই যে 3জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, এর ফলে বিএনপি নেতাকর্মীরা আসলে তাদেরকে জিতিয়ে নিয়ে আসার জন্য কিংবা এই নির্বাচন পরিচালনার জন্য তারা কেমন ভূমিকা রাখবেন সে বিষয়ে একটু কথা বলতে চাই। আমার সাথে আছেন জেলা যুবদলের আহ্বায়ক, তার কাছে একটু জানতে চাই আসলে এই যে 3জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, আপনারা কেমন প্রস্তুত রয়েছেন এই নির্বাচন? ধন্যবাদ। আমরা যে 3জন প্রার্থী আমাদের ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, অত্যন্ত যোগ্য এবং অভিজ্ঞ মানুষ এবং তারা দলের নিবেদিত নেতৃবৃন্দ, অর্থাৎ বিএনপির জন্য পরিচিত সালাউদ্দিন আহমেদ সাহেব, শ্রদ্ধেয় আমাদের লুৎফর কাজল সাহেব, শ্রদ্ধেয় জনাব জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। আমাদের যুবদল সব আপনার বিএনপি পরিবার ঐক্যবদ্ধ আছে। ইতিমধ্যে আমাদের প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা উপজেলা আমরা ইতিমধ্যে জেলা যুবদলের পক্ষ থেকে আমরা সভাপতি সেক্রেটারি আমরা অনেকগুলো উপজেলা সফর করেছি। পাশাপাশি আমরা আমাদের সমস্ত ইউনিয়নগুলো অত্যন্ত গোছানো আছে।
এখন আমরা দল মত ঊর্ধ্বে উঠে সমস্ত ভেদাভেদ বলে আমরা আমাদের দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, সেভাবে নির্দেশনা দেওয়া আছে। ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হবে না, আমরা আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে আনবো এবং আমরা আশা করছি এই অঞ্চলের মানুষ আমাদের যোগ্য, অভিজ্ঞ এবং জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছে বলে আমার বিশ্বাস। ইরফান, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা সদর আসনে, যেটি কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ উপজেলা মিলিয়ে এই আসনটি শুরু হয়েছে। এই নতুন নির্বাচনী এলাকাতে কুমিল্লা 11টি আসনের মধ্যে 9 আসনের মধ্যে প্রার্থিতা ঘোষণা করা হচ্ছে, 2 আসনে প্রার্থিতা এখনো ঘোষণা করা হয়নি। কুমিল্লা সদর আসনের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটি, এখানে 3 গ্রুপের রাজনীতি নিয়ে দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন থেকে। তবে এই মনিরুল হক চৌধুরী এই বর্তমানে মনোনীত হওয়া, এখানে গতকালকে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের গ্রুপের নেতাকর্মীরা বিভিন্নভাবে ককটেল ফাটিয়ে এবং টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে। তবে আমি এই মুহূর্তে একটু জানবো যে আসলে কুমিল্লা এই মনিরুল হক চৌধুরীকে কেন এই মনোনয়ন দেওয়া হয়েছিল এবং নেতাকর্মীরা কি মন্তব্য করছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তার এই কুমিল্লা 21 নং ওয়ার্ড যে সাবেক কাউন্সিলর রয়েছেন কাজী মাহবুবুর রহমান, তিনি কেন এই মনোনয়ন পেলেন? ধন্যবাদ নিউজ 24কে। আপনারা জানেন, যাকে এই কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ উপজেলা এবং হলো আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট সহ যাকে নমিনেশন দেওয়া হয়েছে কুমিল্লা 6 আসন, ইনি হলেন আমাদের সাবেক 3 বারের সাংসদ, সাবেক সংসদের হুইপ এবং বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আহ্লাদ মনিরুল হক চৌধুরী সাহেব। উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ। আপনারা জানেন, উনি যখন এমপি ছিল আমাদের এই এলাকার ব্যাপক হারে উন্নয়ন হয়েছে এবং এই ওনার যে নমিনেশনে, দলীয় যে নমিনেশন পাওয়াতে কুমিল্লা জেলার সাধারণ জনগণ খুব খুশি হয়েছে। এবং আসলে জানাচ্ছিলেন যে আসলে উনি সাবেক হুইপ এবং সংসদ সদস্য থাকার কারণে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের এই সময়ে তিনি বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন এবং তাকে দল এভাবে মনোনীত করেছেন বিধায় এই নেতা কর্মীদের মধ্যে দিয়ে উচ্ছ্বাসিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে এই স্টুডিওতে নাফিজা। ধন্যবাদ সহকর্মী HM মজিদউদ্দিন, ইরফানুল হাসান, আব্দুর রশিদ শাহ এবং সেই সাথে রংপুর থেকে রেজাউল করিম মানিক। দর্শক, বিএনপি প্রার্থী ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত বিরোধ নয়, বরং মতৈক্য জরুরি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই জামাতে ইসলামের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। ভোরে ওমরা পালন ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই বিমানবন্দরে জামাতে ইসলামের নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তায় সারিবদ্ধভাবে অপেক্ষায় ছিলেন তারা। অপেক্ষার অবসান ঘটিয়ে ভোররাতে ওমরা পালন ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্লোগান ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বিমানবন্দরের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। প্রায় 15 দিনের সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতৈক্য জরুরি। এ সময় আগামীর দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাতের প্রস্তুতির কথা তুলে ধরে জামাতের আমির বলেন, দ্রুতই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। এ সময় নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরও 15 দিন সময় বাড়ানোরও দাবি জানান জামাতের আমির। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। নিবন্ধিত রাজনৈতিক দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার।
গতকাল মধ্যরাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। শেষ পর্যন্ত ওই বিধান রেখে অধ্যাদেশ জারি করা হলো। নির্বাচনের সুষ্ঠু দায়িত্ব পালন নিশ্চিতে গঠন করা হবে পুলিশ কমিশন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। আরও বলেছেন, কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর বর্তমান ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নির্বাচনের সময়ও অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে সশস্ত্র বাহিনীও কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। আর পুলিশ কমিশনের এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয় না, বাট পুলিশ কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ফের আপিল শুনানি কাল। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুরুতে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। পরে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। বিএনপি পক্ষের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন, দেশি বিদেশি আইনের মূল্যায়নে এবিএম খায়রুল হক যে রায় দিয়েছে তা কোনো রায়ই না। আপিল বিভাগ চাইলেই এই রায় রিভিউ করতে পারেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন আগামী নির্বাচনের পরে কার্যকর করা হয় সেই বিষয়ে আবেদন করা হয়েছে। 3টি গ্রাউন্ড যেহেতু দিয়েছেন, এই 3টি গ্রাউন্ড আমরা আমাদের আর্গুমেন্টের মধ্যে সাবস্ট্যান্সিয়েট করেছি। সুতরাং এই আদালত, আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। জুলাই গণহত্যার প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় টানা 3 ধার্য তারিখে সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। মঙ্গলবার আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণে নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 10 নভেম্বর। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। সাক্ষ্য দিয়েছেন 2 জন। গত 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নেয়া বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় 2111 কোটি টাকা। এমন তথ্য দিচ্ছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয় প্রকল্পগুলো অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা হস্তক্ষেপ করতেন। প্রতিবেদনে বিগত 14 বছরের দুর্নীতির একটি চিত্র তুলে ধরেছে টিআইবি। দেখা গেছে বিভিন্ন প্রকল্প অনুমোদনে কেবল ঘুষ বাণিজ্যই হয়েছে 175 কোটি টাকার। আমরা যে হিসাবটা বলেছি, যেটা হচ্ছে যে আমাদের 2100 কোটি টাকা, অর্থাৎ $248 মিলিয়ন মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে, ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে যে 54% মতো, অর্থাৎ মোট যে ব্যয়িত বা অর্থায়ন যেটা অংশটা করা হয়েছে অর্থ তহবিল থেকে, ট্রাস্ট ফান্ড থেকে। আবাসন ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার করে ইমারত বিধিমালা 2025 সংশোধনের মাধ্যমে ফ্লোর ও জনঘনত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিশেষজ্ঞরা। তারা বলেন, নগর পরিকল্পনাবিদদের মতামতের গুরুত্ব না দিয়েই ব্যবসায়ীরা তাদের নিজেদের মতো করে কাজ করে যাচ্ছেন, যার ফলে ভবিষ্যতে নগর জীবনে নেমে আসবে চরম ভোগান্তি। এই সিদ্ধান্ত ঢাকার গ্যাস, বিদ্যুৎ, পানি, পয় নিষ্কাশন থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা সহ শিক্ষা, চিকিৎসার মতো নাগরিক সুবিধার ওপর দীর্ঘস্থায়ী বিরূপ প্রভাব ফেলবে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়াব এবং আইবির চাপে ফ্লোর এরিয়ার ইস্যু, আবাসন ইউনিট এবং জনঘনত্ব বাড়ানোর সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করেছেন এবং পরবর্তীতে তাদের চাপেই এই পুরো বিষয়টাকে পুনর্মূল্যায়িত করেছেন।
সরকার নির্দিষ্ট দুটি দলের ওপর ভর করে টিকে আছে, তাই নির্বাচনে তাদের জেতাতে সরকার যে কোনো পদক্ষেপ নিতে পারে, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নয়াপল্টনে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। বলেন, বর্তমান সরকারের নিজস্ব কোনো শক্তি নেই, তারা দুটি দলের ওপর নির্ভর করে চলছে। এর মধ্যে একটি দলের কোনো ভিত্তি নেই, আরেকটি দল ধর্মের দোহাই দিয়ে টিকে থাকতে চায়। বিভক্তির রাজনীতি করে একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। পাবনার হাটবাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ২৫ টাকা করে। পাবনার বৃহৎ হাট হাজির হাটে এক সপ্তাহের ব্যবধানে ১ মণ পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ১,০০০ টাকা। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ আগে যে পেঁয়াজের দাম ছিল ৩,০০০ টাকা, সেই পেঁয়াজই এখন বিক্রি হচ্ছে ৪,০০০ থেকে ৪,২০০ টাকায়। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই মূল্য বৃদ্ধি বলে জানান বাজার সংশ্লিষ্টরা। আর তারা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত মূল্য বৃদ্ধি স্বাভাবিক। আন্তর্জাতিক সংবাদ। ভোটের ঠিক আগ মুহূর্তে জমে উঠেছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের লড়াই। সাবেক ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর প্রতিপক্ষ জোহরান মামদানিকে দিয়েছেন ফেডারেল ফান্ড বন্ধের হুমকি। আর ট্রাম্পের এমন নজিরবিহীন হস্তক্ষেপ আর মামদানির পাল্টা করা জবাবে শহর জুড়ে এখন বিরাজ করছে তুমুল উত্তেজনা। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডেমোক্রেট অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। মেয়র প্রার্থী জোহরান মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তাকে পরাজিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কুয়োমোকে পছন্দ না করলেও তাকে ভোট দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। শুধু তাই নয়, নিজ দলের প্রার্থী কার্টিস সিলভাকে ভোট দেওয়াকেও মামদানিকে জেতানোর শামিল বলে মন্তব্য করেন ট্রাম্প। আমি কুয়োমোর ভক্ত নই, কিন্তু যদি একজন খারাপ ডেমোক্রেট এবং একজন কমিউনিস্টের মধ্যে একজনকে বেছে নিতে হয়, সত্যি বলতে আমি সবসময় খারাপ ডেমোক্রেট বেছে নেব। সমর্থনের পাশাপাশি ট্রুথ সোশ্যালে দিয়েছেন সরাসরি হুমকিও। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। দরকার নেই। তুমুল এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণ, যেখানে জনমত জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী মামদানি। নিবির আমিন, নিউজ 24। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহীতে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে, আর সেই সাথে ছড়িয়েছে জেলার ৪ নম্বর আসনটিতেও। রাজশাহী ৪ আসনটি জেলার বাগমারা উপজেলা নিয়ে গঠিত। কর্মসংস্থান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, চিকিৎসার সুব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি ভোটারদের। তারা বলছেন, নাগরিক সমস্যা সমাধানে যেসব প্রার্থী পাশে থাকবেন তাদেরকেই ভোট দিবেন। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।